তন্ময়দা সিনেমা দেখা হয় এই যে ব্যস্ত রাজনৈতিক জীবনে সিনেমা দেখার সময় পায়? নতুন একটা সিনেমা এসছে চাভা বলে, দেখেছেন নাকি? হয়েছে ডিরোজিওকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা দেখেছি। সেই সিনেমাগুলো আজকে নৈতিক ব্যক্তিত্ব রাজনীতির ময়দানে নেমেছো, রাজ্যের সে বলছে যে আমার এটা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমি একটা তখন সেখানে হিন্দু এবং মুসলমান দুটো সম্প্রদায়েরই মানুষ কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় দল বেঁধে তারা তারপরে একত্রিত হয় এবং নীলকরদের বিরুদ্ধে। তাহলে কি তুমি চাইছো যে এই ধরনের সিনেমাকে সেন্সর করা হোক? তুমি কি সেন্সরশিপের পক্ষে কথা বলছো? শোনো, আপনাদের উত্তর আমার নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরভ। আজকে চলে এসেছি বারুইপুরের ড্রাগন ফ্রুট ফার্মে। সাথে আছে আমাদের তন্ময় ঘোষ। আরেকটা আনকাট তন্ময়ের পর্ব নিয়ে আমরা চলে এসেছি। তো প্রথম বলি, তন্ময়দা, আমরা তো জানি তুমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির ময়দানে নেমেছো। রাজনীতি নিয়ে তো প্রত্যেক দিনই 24 ঘন্টা কথা হয়। তো আজকে একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করি, একটু নিশ্চয় একটু বিনোদনের জগৎ, সিনেমা ইত্যাদি নিয়ে কথা বলি। হোক। তো তন্ময়দা, সিনেমা দেখা হয় এই যে ব্যস্ত রাজনৈতিক জীবনে সিনেমা দেখার সময় পান? চেষ্টা করি, সব সময় দেখার সময় হয় না, কিন্তু কিছু কিছু সিনেমা দেখার চেষ্টা করি। সিনেমা আমার অন্যতম প্রিয় একটা জিনিস। কিছুদিন আগে একটা ছোট্ট ওয়েব সিরিজে অভিনয়ও করলাম এবং খুব তাড়াতাড়ি একটা সিনেমাতেও হয়তো অভিনয় করতে চলেছি। কিন্তু সিনেমা দেখা আমার নেশা। এখন পুরোটা সময় করে উঠতে পারি না, কিন্তু দেখার চেষ্টা করি। নতুন একটা সিনেমা এসছে চাভা বলে, দেখেছেন নাকি? না, ছাবা দেখিনি, কিন্তু শুনেছেন হয়তো। ছাবার নিয়ে যে আলাপ আলোচনা এবং তার রিভিউ সব নিয়েই তো বিতর্কিত একটা সিনেমা, তো সেটা নিয়ে তো আমরা একটু নিশ্চিতভাবে আমি বিষয়টার সম্পর্কে ওয়াকিবহাল। তো একটু রাজনীতি একটু তো ঢুকে যাবে আমাদের কথাবার্তার মধ্যে, রাজনীতি ছাড়া তো কথা বলতে পারবো না। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? এই যে সাবা সিনেমাটাকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং কোথায় গিয়ে আহ, একটা বিনোদনের মাধ্যম যেটা, সেটা কিভাবে মানুষকে, আমাদের সমাজকে, সোসাইটিকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, চাবা সিনেমাটা দেখে বা শুনে যেটা আপনি বললেন, কি বক্তব্য আপনার? না, বিষয়টা হচ্ছে যে বিভিন্ন মাধ্যম হয় সমাজের কাছে, বার্তা পৌঁছে দেওয়ার বিভিন্ন মাধ্যম হয়। সেটা নাটক হতে পারে, কবিতা হতে পারে, গান হতে পারে, সিনেমা হতে পারে, মানে এইভাবেই হয়ে এসছে বিভিন্ন সময় ধরে। যত সময় এগিয়েছে, যত আমরা উন্নত হয়েছি, তত মাধ্যমের সংখ্যা বেড়েছে। এখন আবার নতুন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন বিভিন্ন সমাজ সোশ্যাল মিডিয়া। মাধ্যম, ওয়েব সিরিজ হচ্ছে। তো সেই জায়গা থেকে সিনেমার গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমে না সমাজের একটা বড় অংশের মানুষ প্রভাবিত হয়। এখন যারা সিনেমা বানান, তারা তাদের যে শৈল্পিক সত্তা, তার সঙ্গে নিশ্চিতভাবে তাদের একটা দায়িত্ববোধ কাজ করে যে তারা কি বার্তা পৌঁছে দিতে চান। সেই জায়গা থেকে এটা খুব গুরুত্বপূর্ণ যে সিনেমার মধ্যে দিয়ে আমি যে বার্তা পৌঁছে দিচ্ছি, সমাজের মননে কি তার ইম্প্যাক্ট পড়ছে, সেইটা গুরুত্বপূর্ণ। এবং সম্প্রতিকালে এই যে সিনেমাটার কথা বললে ছাবা, আমি যতটুকু পড়াশুনো করলাম বা ছোট ছোট কিছু ক্লিপিংস দেখেছি, বা তাই নিয়ে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে। ইতিহাসকে নিয়ে সিনেমা, অর্থাৎ ঐতিহাসিক চরিত্রকে নিয়ে সিনেমা, পৌরাণিক চরিত্রকে নিয়ে সিনেমা, এইসব আগেও দেখেছি আমরা। এবং তার মধ্যে দিয়ে ইতিহাসকে তুলে ধরা বা একটা সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়ে আমরা দেখেছি জমালয়ে জীবন্ত মানুষ, এই বাংলা থেকে তৈরি হয়েছে, বিখ্যাত সিনেমা। সেখানে কিন্তু বিভিন্ন দেব দেবী, তাদেরকে চরিত্রের মধ্যে ঢুকিয়ে সেটাকে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। সেইটা সেন্স অফ হিউমার দিয়ে একটা বার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু আমার খুব সন্দেহ যে আজকের দিনে হলে ওই ধরনের সিনেমা আদৌ কি বানানো বেরোতো যেত? কিনা। আচ্ছা, ঠিক। আর এবার আসি ছাবায়। ছাবাতে যা দেখানো হয়েছে, আমার প্রশ্ন থাকবে যে ঐতিহাসিকভাবে ইতিহাসগত যে তথ্য, সেই তথ্য কি সঠিকভাবে পরিবেশন করা হয়েছে, নাকি কোথাও একটা বিকৃত তথ্যের
জন্ম দেওয়া হয়েছে। আসলে বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে, কেউ যদুনাথ সরকারকে তুলে ধরছেন ওই ইতিহাসবিদ, কেউ রমেশচন্দ্র মজুমদারকে তুলে ধরছেন, কেউ রমিলা থাপারকে তুলে ধরছেন। এই আবার রাজনীতির কথাতেই আসতে হবে, কারণ আমি রাজনীতিবিদ, তো আমি সব কিছুর মধ্যেই একটা রাজনীতি রাজনীতি চলে আসে। থাকবেই। আসলে এই যে ইতিহাস, এই নিয়ে বিজেপি, আরএসএস তাদের একসময় বক্তব্য ছিল যে রমিলা থাপার আসলে অ্যান্টি বিজেপি, অ্যান্টি আরএসএস, মানে দেশ বিরোধী টাইপের একটা ব্যাপার। তাদের কাছে তখন মনে হয়েছিল যে যদুনাথ সরকারের ইতিহাস পড়ো, তোমরা রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস পড়ো, শুধু রমিলা থাপার নিয়ে কেন কথা বলছো? আজকে এই যে সম্ভাজি মহারাজকে নিয়ে যদুনাথ সরকার কি বলছে, সম্ভাজি মহারাজকে নিয়ে রমেশচন্দ্র মজুমদার কি বলছে, তারা যা বলছেন সিনেমাতে কি সেটা দেখানো হয়েছে, নাকি সিনেমাটা শুধুমাত্র বানানো হয়েছে মেরুকরণের স্বার্থে? অর্থাৎ আওরঙ্গজেব এবং সম্ভাজি মহারাজ, তাদের একটা ইতিহাস আছে, তাদের ইতিহাসগতভাবে তাদের লড়াইয়ের ইতিহাস আছে, আমি তাতে ঢুকছি না। আমার বক্তব্য হচ্ছে, যেটুকু আমার মনে হয়েছে যে এই সিনেমাকে দেখিয়ে একটা উগ্রতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সিনেমার হলের মধ্যে আমি খবরে দেখছিলাম, দেখে লোকজন রাগে সিনেমার পর্দা ছেড়ে দিচ্ছে। এইটা আসলে সমাজের বিকৃতির জন্ম দিয়েছে। কোনোভাবেই এই যে হিস্টেরিয়া ভারতবর্ষে গণহিস্টেরিয়া তৈরির কিন্তু ইতিহাস আছে। এই হিস্টেরিয়া সবসময় যে ভালো সেটা নয়। ঠিক। স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে যে হিস্টেরিয়া হয়েছে, সেই হিস্টেরিয়া ভালো, সমাজের মঙ্গলকামী ছিল, দেশের মঙ্গলকামী ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে হরিনাম সংকীর্তনের যে হিস্টেরিয়া তৈরি হয়েছিল, সেই হিস্টেরিয়া সমাজের জন্য ভালো, কারণ সমাজকে তিনি মিলিয়েছিলেন, মিলিয়েছে। সমাজের বিভিন্ন মানুষকে, জগন হরিদাসকে কাছে টেনে নিয়েছিলেন, নিত্যানন্দ মহাপ্রভুকে বলতে শোনা গেছে, মানে এগুলো তো সবই পরবর্তীকালে লেখার মাধ্যমে, গানের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে এসছে। সেখানে আমরা দেখেছি তার গলায় এটা শুনতে, মানে সেইটা যেটা পরবর্তীকালে গান হিসাবে, কীর্তন হিসাবে এসছে, যদি মারো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, আসলে তা নয়। বিষয়টা হচ্ছে যে প্রেমের বাণী, সমাজকে এক সুতোয় বাঁধার যে বিষয়, সেইগুলো যখন হিস্টোরিয়ার মাধ্যমে এসছে, নবজাগরণেও আমরা দেখেছি, সেইগুলো সমাজকে আরো উন্নত করেছে, সেগুলো ভালো দিক। কিন্তু একটা সিনেমা দেখে আবেগে সিনেমার পর্দা ছেড়ে দিচ্ছি, তার মানে তার মধ্যে কতটা ক্ষোভের সৃষ্টি করেছে। আমার বক্তব্য হচ্ছে, একটা মুঘল সম্রাট, তার সঙ্গে একটা প্রদেশের একটা রাজা বা সর্দার যাই বলো, তাদের লড়াই, সেই লড়াইয়ের প্রথম কথা ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি সেই লড়াইটা হয়ও, সেইটা আজকে 200 বছরের পরের একটা সময়ে দাঁড়িয়ে সমাজকে কি দিতে চলেছে? কেন আমরা এই ধরনের সিনেমা দেখব না? এই আবেগটা, যে আবেগটা আমরা দেখছি, আমি দেখছিলাম আর একটা জায়গায় একটি বাচ্চা মেয়ে, সে সিনেমা দেখে বুকে হাত দিয়ে এরকম করে হ্যাঁ, করছে, খুবই ভাইরাল হয়েছে ভিডিও। ভাইরাল হয়েছে। আমি যখন জার্মানিতে গেছিলাম, সেখানে জার্মানিতে হিটলারের নুরেমবার্গে, আসলে হিটলারের কে সময়ে, সেই সময় দাঁড়িয়ে একটা মিউজিয়াম আছে, সেখানে হিটলারের বিভিন্ন ভিডিও আছে, সেখানেও দেখেছি গণ আবেগ। সেই আবেগ, কিন্তু সেই আবেগ কি জার্মানির জন্য ভালো ছিল? এই নাৎসিজম কি জার্মানির জন্য ভালো ছিল? তা তো ছিল না। এবার আমি বলছি যে ঠিক একই রকম জিনিস, আমি কিছুদিন আগে অনেক পুরনো একটা সিনেমা দেখলাম, মাস্টারদা সূর্য সেনকে নিয়ে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এই সিনেমা কিন্তু এখন আর হয় না। যদি ইতিহাসকেই তুলে ধরতে হয়, তাহলে এই ইতিহাসগুলো কেন উঠে আসবে না? কেন খুব সুপরিকল্পিতভাবে কাশ্মীর ফাইলস বা ছাওয়া বা হচ্ছে বেঙ্গল ফাইল ফাইলস, সিরিজ, হ্যাঁ ফাইল সিরিজ, অর্থাৎ পুরোটাই বিভাজনের একটা রাজনীতি খুব সূক্ষ্মভাবে সংস্কৃতির জায়গায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি যে যে কোনো সমাজকে দখল করতে গেলে 2-3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ, তাদের ভাষাগত দখল, সংস্কৃতিগত দখল। এই দখলগুলো যদি হয়ে যায়, তাহলে কিন্তু তাকে ঘিরে ফেলা অনেক সহজ হয়। তাদের ভাষিক সত্তা,
তাদের সংস্কৃতিগত সত্তা, এই তাদের উপাচার, এই পুরো বিষয়টার উপর আগ্রাসন আসছে। এই যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে আমি আমার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করব, এটাই স্বাভাবিক, সেটা হওয়া উচিত। আমি বলছি পথের দাবি উপন্যাসকে কেন্দ্র করে বাংলায় সিনেমা হচ্ছিল একটা সময়, ঠিক। সেখানে যে রাসবিহারী বোসের অবদান বারবার ব্যর্থ হচ্ছে, কিন্তু স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে এরকম একটার পর একটা সিরিজ হয়েছে। সেই সিনেমাগুলো এখন কিন্তু আর কেউ করতে খুব একটা করতে দেখছি না। আমরা দেখছি একটার পর একটা এরকম সিনেমা যেটা আসলে সমাজকে গড়ার কথা বলছে না, সমাজকে ভাঙার কথা বলছে, বিভাজনের কথা বলছে। এই যে হিন্দুত্বকে তুলে ধরার একটা মরিয়া প্রচেষ্টা, দেশকে তুলে কেন ধরছি না? এই দেশের মধ্যে সবাই আছে, এই দেশের মধ্যে হিন্দু থাকবে, এই দেশের মধ্যে মুসলিম থাকবে, এই দেশের মধ্যে খ্রিস্টান থাকবে, এই দেশের মধ্যে বুদ্ধ থাকবে, জৈন থাকবে, সবাই থাকবে, এই দেশটা সবার। সেখানে দাঁড়িয়ে একটার পর একটা সিনেমা কি শুধু এই থেমের উপরই হয়? যদি একটা হতো তাহলে আমরা ভাবতাম যে কেউ একটা ভেবেছে, তার মতো করে ভেবেছে, হতেই পারে বাণিজ্যিকরণ করার জন্য সিনেমা তো মানুষকে দেখতেও হবে, টাকাও ইনকাম করতে হবে, তো সেই জায়গা থেকে করেছে। কিন্তু সেটা আমি দেখছি না। গত 10 বছরে মূলত বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা যেভাবে এই ধরনের সিনেমাকে মদদ দেওয়া হচ্ছে, কারণ কি এই জায়গায় ট্যাক্স ফ্রি, ওই রাজ্যে ট্যাক্স ফ্রি, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ট্যাক্স ফ্রি। কেন? আমি যদি আজকে বলি আম্বেদকরকে নিয়ে কেন সিনেমা তৈরি হচ্ছে না? সংবিধানের প্রণেতা। কেন আজকে পেরিয়ারকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে না? কেন বিদ্যাসাগরকে নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে, ডিরোজিওকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা দেখেছি। সেই সিনেমাগুলো আজকের দিনে দাঁড়ালে সেই সিনেমাগুলো রিলিজ হতো না। আমার ভয় সত্যজিৎ রায়ও আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা করতে পারতেন কিনা। তুমি গণশত্রু, আমি ঠিক এইটাই বলছিলাম। এই কুম্ভকে নিয়ে যেভাবে, আমি একটা ভিডিওতে আগে বলেছি, আমার কুম্ভ নিয়ে আপত্তি নেই, হতেই পারে কুম্ভ কাউরির বিশ্বাস, তার পৌরাণিক ব্যাখ্যা বা তার ধার্মিক ব্যাখ্যা যারা এই বিষয়ে জ্ঞানী মানুষ তারা দেবেন। আমি কিছুদিন আগে নৃসিংহপ্রসাদ ভাদুরীর একটা বক্তব্য শুনছিলাম, তিনি পুরাণ এবং গীতাকে নিয়ে বোঝাচ্ছিলেন আসলে কুম্ভ মানে কি, বিষয়টা কি এবং সেটা কোথায় আছে, কোন পুরাণে, শিব পুরাণে কিভাবে তুলে ধরা আছে, এইসব তো আমার সেই বিষয়ে জ্ঞান নিয়ে আমি সেই বিষয়ে যাব না। আমার বক্তব্য হচ্ছে সেটাকে নিয়ে যেভাবে আমি বলছিলাম আগের দিন, যে গঙ্গার যে ভয়ঙ্কর দূষণ হলো, গঙ্গা যদি আমার মা হয় তাহলে আমি তো চাইবো মাকে সুন্দর করে রাখতে, সেই মাকে আমি কি চাইবো নোংরা করে ফেলতে? আমি কি চাইবো মায়ের ক্ষতি? কিন্তু সেরকম একটা জিনিস কেন করা হলো? কেন মানে মানুষকে উস্কে দিয়ে, আসলে তার যে ধর্মীয় আবেগ, মানুষের ধর্মীয় আবেগ থাকাটা অন্যায় নয়, কিন্তু তাকে উস্কে দেওয়াটা অন্যায়। এবার গণশত্রুতে দেখাচ্ছে তো যে জল দেওয়া হচ্ছে, সেই চরণামৃত খেলে শরীর অসুস্থ হয়ে পড়ছে, অতএব এটা বৈজ্ঞানিকভাবে এটা অন্যায়, মানুষের প্রতি অন্যায় হচ্ছে, কারণ মানুষ অসুস্থ হচ্ছে। তাহলে মানুষ কিন্তু তবুও সেটা নিয়ে একটা দল বলছে না না এটা করা যাবে না, কারণ সেটা নিয়ে তারা ব্যবসা করতে চায়। এই কথাটা গণশত্রুতে তুলে ধরা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা বলার মতো সাহস কি যারা এই জগতের সঙ্গে আছেন তারা দেখাতে পারবেন? কারণ কি খুব সুপরিকল্পিতভাবে বর্তমান কেন্দ্রীয় সরকার এদের গলাটা টিপে ধরছে। অর্থাৎ শিল্পের যদি ছাওয়া দেখানো যায় তাহলে গণশত্রু কেন দেখানো যাবে না? হীরক রাজার দেশে আজকে হলে কি বেরোতো? যেভাবে শাসককে মানে দেখানো হয়েছে, শাসকের চরিত্র কিরকম, সেটা হলে কি বেরোতো? আমি বলছি আমরা সেই ভারতবর্ষ চাই যেখানে সত্যজিৎ রায়ের মতো মানুষজন, মৃণাল সেনের মতো মানুষজন, ইভেন ঋত্বিক ঘটকের মতো মানুষজন, তারা তাদের মতো বানাবেন, ছাওয়াও বেরোবে। আমার কোনো আপত্তি নেই ছাওয়া নিয়ে। আমার আপত্তি এটা নেই যে ছাওয়া বানিয়েছেন তিনি ইতিহাস জানেন না, কি জানেন নাকি ইচ্ছে করে করেছেন, এইসব আমি জানি না, করতে দাও। কিন্তু সেটাকে কোনো একটা মদতে আসলে উস্কে দেওয়ার রাজনীতি, এইটা সমাজের পক্ষে ভয়ঙ্কর। তন্ময়দা, এই তোমার উত্তরের প্রেক্ষিতে বলি যে তাহলে কি তুমি চাইছো যে এই ধরনের সিনেমাকে সেন্সর করা হোক? তুমি কি সেন্সরশিপের পক্ষে কথা বলছো? না, আমি একবারই সেন্সরশিপের পক্ষে কথা বলছি না, কিন্তু সেন্সর বোর্ডের তো সুনির্দিষ্ট কিছু কাজ আছে।
যেমন কতটা ভায়োলেন্স দেখানো যায়, কতটা নুডিটি দেখানো যায়, কতটা মানে সিনেমা সমাজের ক্ষতি করতে পারে সেই অংশগুলো কেটে দেওয়া যায়, এইটাই সেন্সর বোর্ডের কাজ। আমি যে কোনোভাবে ব্যান, সেন্সর, এই সংস্কৃতির বিপক্ষে, কিন্তু সেটা আবার রাষ্ট্রীয় মদতে, কোনো একটা দলের নীতির মদতে বিভাজনকে, এই সুযোগটার কাজে লাগিয়ে বিভাজনকে আরো প্রসারিত করবে, আমি সেটারও বিরুদ্ধে। মানে ফ্রিডম অফ স্পিচের, ফ্রিডম অফ স্পিচ যদি এই ক্ষেত্রে হয়, তাহলে ফ্রিডম অফ স্পিচটা ওদের ক্ষেত্রেও হতে হবে। মানে তন্ময়দা, যেটা আমি বলছিলাম যে শিল্পীর নিজের, সে বলছে যে আমার এটা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমি একটা সিনেমা বানিয়েছি গল্প। তো তাহলে কি আমার বক্তব্য যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট ডিস্টর্ট করে যে সিনেমা বানানো হচ্ছে, তাহলে কি সে তার মধ্যে, তার মানে তাহলে দেখতে হবে তার মধ্যে রাজনীতি চলে আসছে। তার মানে সে নিজের ফ্রিডম অফ স্পিচের আড়ালে আসলে একটা উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করছে, যেটা আবার ক্ষতিকারক রাজনীতি, যেটা তুমি বলছিলে। একদমই, আসলে এখানে ফ্রিডম অফ স্পিচের ব্যাপার নয়, আমার উদ্দেশ্য, সবকিছুতেই উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমি ইতিহাসকে তুলে ধরবো, সেখানে কিছু ভুল থাকতে পারে, মানে থাকতেই পারে। ইতিহাস তো এরকম একমুখী নয়, ইতিহাস বহুমুখী, কারণ ইতিহাস এক একজন এক এক ভাবে দেখেন, সেইটা ঠিক আছে। কিন্তু ইতিহাসকে সম্পূর্ণ উল্টো করে দিয়ে একটা কিছু বানানো, সেটাও হতে পারে। যদি তিনি বলেন আমি কল্পনা প্রসূত, বিভিন্ন নিজের বিভিন্ন কাল্পনিক গল্প। ফিকশনাল মুভিজ হয়, আমরা দেখি, সেই মুভিজের আলাদা, মানে কিন্তু সেটা থেকে কেউ এটা ভাবে না যে ওইটা আমার ইতিহাস, আমি তার উত্তরসূরি, হ্যাঁ, বোঝাটা বহন করছে। এরকম নয় যে আমি তার সংস্কৃতি বহন করে নিয়ে চলেছি, তার ধারা বহন করে নিয়ে চলেছি, এটা নয়। তারা এটা নিয়ে ভাবেন যে হ্যাঁ, এটা একটা ফিকশনাল মুভিজ, দেখে এলাম, ভালো লাগলো, করতে পারেন, আমার অসুবিধা নেই। কিন্তু পরপর পরপর দেখছি যে কোথাও না কোথাও রাজনৈতিক একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি, আমার বক্তব্য থাকছে, আবার সত্যজিৎ রায়কে কোট করছি, সত্যজিৎ রায় বলছেন, দেবী সিনেমা নিয়ে একটা জায়গায় ইন্টারভিউ বলছেন যে ইট ইজ নট অ্যাবাউট রিলিজিয়ান, ইট ইজ অ্যাবাউট রিলিজিয়াস ডগমা। এইটা বলার যে সাহস দেখাচ্ছেন, অর্থাৎ তিনি দেবী ব্যাপারটাকে তুলে ধরছেন, তিনি কিন্তু ধর্মকে আঘাত করছেন না, তিনি রিলিজিয়াস যে ডগমা সেই জায়গাটাকে, রিলিজিয়ানকে অ্যাটাক করছেন না। এইটা হচ্ছে, কি বলবো, মানে এইটা হচ্ছে সংস্কৃতিগতভাবে তার উন্নত চিন্তা ভাবনা, তিনি সেটাকে তুলে ধরছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সেই সবের কোনো বালাই নেই, সোজা জিনিস, এটাকে আমি আগে ফ্রেম করে নিচ্ছি, একে অ্যাটাক করতে হবে, তার জন্য নিজের মতো করে ইতিহাস তৈরি করো, নিজের মতো করে সিনেমা বানাও, লোককে খাওয়াও, এবং তারপরে হচ্ছে ব্যাস আমার কাজ শেষ হয়ে গেছে। তাহলে তো হবে না। সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সাংস্কৃতিক আগ্রাসন আমাদেরকে, এবং আমি বাংলায় যারা সিনেমা বানান আমি তাদেরকেও বলবো, আমরা দক্ষিণ ভারতের সিনেমার কপি করছি, সবই নকল তো না না আজকাল, না, যাই কপি আমি করছি, দেখি। করলাম, আমি মানলাম যে করছি। বলিউড তার মতো করে হচ্ছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের তথ্য, তাদের চিন্তা ভাবনা। আমরা আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে ভাবধারা, আমাদের যে প্রগতিশীলতা, সেইটা কোথাও তুলে ধরতে ব্যর্থ হচ্ছি। সেক্ষেত্রে আমাদের যারা আছেন, আমারও প্রচুর বন্ধু বান্ধব এই জগতের সঙ্গে জড়িত, এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, অনেক সময় কথাও হয়, যে আমরাও এগুলো তুলে ধরার চেষ্টা করি। সমস্যাটা হচ্ছে ওইগুলো তুলে ধরার জন্য কোথাও না কোথাও ভাবে একটা রাজনৈতিক মদদ পাওয়া যাচ্ছে, কোথাও না কোথাও ভাবে সিনেমা বানাতে গেলে অর্থ লাগে, সেগুলোও জোগাড় হয়ে যাচ্ছে। আর যখন এইগুলো তৈরি করার কথা হচ্ছে, কেন চিত্তরঞ্জন দাসকে নিয়ে সিনেমা তৈরি হবে না? কেউ হয়তো ফান্ডিংই করতে চাইছে না। এক্স্যাক্টলি, কেন চিত্তরঞ্জন দাসকে নিয়ে সিনেমা তৈরি হবে না? সিনেমা কেন তৈরি হবে না মাতঙ্গিনী হাজরাকে নিয়ে? আগে হয়েছে। কেন ওটার মধ্যে হয়তো বিভাজনের রাজনীতি এক্স্যাক্টলি, পাওয়া যাবে। আমরা আমরা একদমই তাই, আমরা চাই বাংলা, আমি 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 মানে স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেকক্ষণ বলছি, স্বাধীনতা সংগ্রাম বাদ, বাংলার সংস্কৃতি নিয়ে, বাংলায় গাজন নিয়ে একটা সুন্দর সিনেমা করা যেতে পারে। আমি সেদিন আমারই এক বন্ধু, সিনেমা জগতের বিশিষ্ট নাম, আমি নামটা করতে চাই না, সে আমাকে এই ছাওয়া দেখার পরে বলল, আচ্ছা তন্ময় দেখো তো, এইটা নিয়ে সিনেমা করা যায় না, এত সুন্দর একটা প্লট, কি
দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নীল ঘূর্ণি বলে একটা উপন্যাস আছে। নীল বিদ্রোহকে কেন্দ্র করে একটা অদ্ভুত অসাধারণ প্লট। কারণ উপন্যাসটা অসাধারণ, কারণ এটা সবাই জানো যে নীল বিদ্রোহ যখন হয় তখন সেখানে হিন্দু এবং মুসলমান দুটো সম্প্রদায়েরই মানুষ কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় দল বেঁধে তারা তারপরে একত্রিত হয় এবং নীলকরদের বিরুদ্ধে লাফিয়ে পড়ে। সেখানে অনেক ফকিরদের উপস্থিতি আমরা পাই। এই উপন্যাসটা এই যে ধর্মনিরপেক্ষ চরিত্র সমাজে সেইটাকে তুলে ধরেছে। অসাধারণ হতে পারে, এই আবেগটা নিয়ে তো মানে গণউন্মাদনা হতে পারে। আমার বক্তব্য তাহলে এই ধরনের সিনেমা কেন হবে না? ছাবা যদি হতে পারে, মহারাষ্ট্র তারা দেখান, আমার আপত্তি নেই। মহারাষ্ট্রের ক্ষেত্রে তিনি মহান বীর, হয়তো আমার আপত্তি নেই, উনি দেখান। প্রথম কথা হচ্ছে ইতিহাস একটা অন্যরকম কথা বলে, মানে শিবাজি মহারাজ সম্পর্কে আলাদা কথা, সম্ভাজি মহারাজ আলাদা। শিবাজি মহারাজের চরিত্র এবং সম্ভাজি মহারাজের চরিত্র নিয়ে ইতিহাসবিদ যারা আছেন তারা ভিন্ন মত পোষণ করেন। এবং শিবাজি মহারাজ যেভাবে মোগলদেরকে ট্রিট করতেন আর সম্ভাজি মহারাজ কি ট্রিট করতেন এবং সম্ভাজি মহারাজের চারিত্রিক কি দিক, সেইগুলো নিয়ে বিস্তর লেখালেখি আছে। সেখানে সম্ভাজি মহারাজ সম্পর্কে ভালো কোনো কথা খুব একটা আমি পড়িনি, অন্যরা পড়ে থাকতে পারে। কিন্তু তা সত্ত্বেও যদি তারা মনে করেন যে কাউকে একটা হিরো হিসাবে তুলে ধরবো, লেট দেম ডু ইট। কিন্তু আমাদের বাংলায় বাংলায় কি এরকম নায়কের অভাব পড়েছে? বাংলা বীরেদের মাটি। বাংলায় মানে নাম লিখতে শুরু করলে 10 বছর লেগে যাবে, শুধু সারাদিন নাম লিখতে হবে। বাংলায় এত মানুষ আছেন, কে নেই অবদান। বাংলা থেকে 5খানা নোবেল প্রাইজ পেয়েছে। তো বাংলার এই অবদান, সেইটাকে আমরা তুলে ধরছি না। আমরা কে কোথায় কি করে বেড়াচ্ছে, তাও অর্ধসত্য, মিথ্যা, বিকৃত সত্য, সেই সব নিয়ে আমাদের এত মাথা ব্যথা হওয়ার কথা। অর্থাৎ আমরা এই সংস্কৃতিগতভাবে লড়াইটাও দিতে হবে। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সংস্কৃতিগত লড়াই, ভাষাগত লড়াই, এই লড়াইগুলো প্রয়োজন আছে নিজেদের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য। চলো চলো তাহলে একটু হাঁটতে হাঁটতে কথা বলা যায়। শেষ নিশ্চয়। আর বেশিক্ষণ টানবো না, আর একটাই শেষ প্রশ্ন করব। হ্যাঁ। এই যে আজকের দিনে আমরা দেখছি বেঙ্গলে, আমাদের বাংলার বুকে প্রচন্ড এই কোনো অনুষ্ঠান হলেই সেই ভোজপুরি গান চালিয়ে, ডিজে চালিয়ে, হাই ভলিউমে গান বাজনা চলছে। তো এই যে এই কালচারটা, কি মনে হচ্ছে যে আমাদের বাংলার কালচারটাকে কোথাও নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে? এইটাও মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনা, আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। আমি সবসময় বলার চেষ্টা করেছি, কিছুক্ষণ আগেও বললাম, যে কোনো একটা জাতিকে যদি তুলে দিতে হয়, অর্থাৎ ইতিহাসে যে জাতিগুলো বিলুপ্ত হয়ে গেছে সেখান থেকে আমরা জানতে পারি যে তাদেরকে সংস্কৃতিগতভাবে, আচার আচরণগতভাবে এবং ভাষাগতভাবে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে প্রথমে। অর্থাৎ এই যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, অন্য একটা সংস্কৃতি আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এইটা খুব দ্রুততার সঙ্গে ঘটছে। আমরা আগে দেখেছি কালী পুজো, দুর্গাপুজো, সেখানে কালী পুজোতে শ্যামা সঙ্গীত বাজে, দুর্গাপুজোতে রবীন্দ্রসঙ্গীত না হলেও আধুনিক আশা ভোসলের গান শুনেছি, মান্না দে, হেমন্ত, তারপরে ব্যান্ডের গান, সেগুলো হয়েছে। সেই সমস্ত ছাপিয়ে গিয়ে হঠাৎ করে গণেশ পুজো, আমার কোনো পুজো নিয়ে মানে ধর্ম ব্যাপারটাই এখানে নয়, আমি ধর্ম নিয়ে কথা বলতে আসিনি, কিন্তু আমি বলছি যে সেগুলো ছাপিয়ে পাড়ায় পাড়ায় হনুমান জয়ন্তী শুরু হয়েছে, সেখানে বড় বড় করে গণেশ পুজো হচ্ছে। আগেও হতো, গণেশ পুজো কি আগে হয়নি? কিন্তু গণেশ হালখাতা হতো, সেখানে গণেশের মূর্তি থাকতো, গণেশের পুজো হয়েছে। এটা প্রতিনিয়ত হয় বাঙালিদের জীবনে, এটা প্রতিনিয়ত হয়ে এসছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে উপলক্ষ করে, আসলে উপলক্ষটা ধর্ম, যাতে কেউ কিছু বলতে না পারে, তারপরেই তার সামনে ডিজে, চটুল নাচ, বিকৃতিকর রুচি নিয়ে, মানে অঙ্গভঙ্গি নিয়ে যে নাচ। এই কিছুদিন আগে দেখলাম নন্দীগ্রামে আমাদের মাননীয় বিরোধী দলনেতার, সেখান থেকে নাকি জিতেছেন তার কনস্টিটিউয়েন্সি, সেখানে স্টেজের সামনে, মানে তাদেরই বোধহয় কোনো একটা অনুষ্ঠানে স্টেজে উঠে একজন যে অঙ্গভঙ্গি নিয়ে নাচ করছিল। আসলে বিষয়টা কি, যারা করেন দোষটা তাদের নয়, তারা তো পেটের জন্য করেন, কিন্তু তাকে দিয়েই তো অন্য কাজ করানো যায়। এই সংস্কৃতিগতভাবে আগ্রাসনটা বাংলার উপর বেড়েই চলেছে। বাংলার মানুষকে ঠিক করতে হবে যে আমরা আমাদের নিজস্বতা নিয়ে থাকব, আমরা আমাদের রুচি সংস্কৃতি নিয়ে থাকব, নাকি
আমাদেরকে বিক্রি করে দেবো সস্তা চটুল 2 পয়সার কাছে। আমাদের মতো একটা রুচিশীল এবং অনেক দামি একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটা বিক্রি করে দিয়ে আমাদের সত্তার উপরেই প্রশ্ন তুলব, এইটা বাঙালির কাছে চিন্তার বিষয়, ভাবনার বিষয়। এবং সমস্ত বাঙালিকে আজকে একত্রিত হওয়ার সময় এসছে যে সবাই মিলে রুখে দিতে হবে সাংস্কৃতিক আগ্রাসন। আমরা যেমন ছিলাম ভালো ছিলাম, আগামী দিনে আরো ভালো করব। আমাদের অন্তত সংস্কৃতির জন্য, আরে এখানে কিশোর কুমার, হেমন্ত, মান্না, এই সমস্ত ছেড়ে মহিনের ঘোড়া কি নেই? ব্যান্ড থেকে শুরু করে নাম, ওই যে বললাম নাম বলে তো শেষ করা যাবে না। সেই বাংলায় দাঁড়িয়ে আমরা অন্তত অন্যের থেকে ধার করা জিনিস শুনবো না। যে বাংলায় ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, তপন সিনহা, ইভেন অঞ্জন চৌধুরী থেকে শুরু করে কে নেই, ইভেন আজকের দিনেও কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায় আছে। তো আমরা অন্যের থেকে ধার করা জিনিস নিয়ে, অন্তত অপর্ণা সেন আছেন, তাদের পরিচালনা সিনেমা, মানে পরিচালিত সিনেমা আমরা দেখেছি। সেই জায়গা বাদ দিয়ে আজকে ওই এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বাদ দিয়ে জেড গ্রেডের জিনিসপত্র দেখার বাঙালিদের প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। ঠিক আছে তন্ময়দা, কথা বলে অনেক ভালো লাগলো। তো বাকি দর্শকদের বলি, এই অনুষ্ঠানের অংশ আপনিও হতে পারেন। একদম আনকাট তন্ময় এই ভিডিওর তলায় নিজেদের মতামত এবং প্রশ্নগুলো লিখে জানান। তন্ময় ঘোষ সরাসরি স্পষ্ট জবাব দেবে আপনাদের প্রশ্নগুলোর। ভিডিও ভালো লেগে থাকলে এই চ্যানেল আনকাট তন্ময় সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি মারুন প্লিজ।